সেভেন সিস্টার্স নিয়ে তারা চিন্তিত না, শক্ত তাদের অঞ্চল, তারা ওই চিকেন নেক নিয়ে চিন্তিত না, বিশ্বের সবচেয়ে বড় কয়েকটা আর্মি সমাগম যেখানে আছে তার মধ্যে চিকেন নেকে ভারতের আছে। ভিয়েনা কনভেনশন যেই আপনার নর্মস এর মাধ্যমে বা রুলস এর মাধ্যমে ডিপ্লোম্যাটিক রিলেশনস সম্পর্ক আপনার বজায় রাখে, সেই ভিয়েনা কনভেনশনের অনেক দফা ভঙ্গ হয়। এটা কিভাবে ভারতে হলো, ভারতীয় সরকারই বা কিভাবে অ্যালাউ করলো, এটা মানে আসলে বুঝে উঠতে পারছি না আমরা। আমার কাছে যেটা মানে পরিষ্কার হচ্ছে না যে মানে কিভাবে অ্যালাউ করলো, কিভাবে করলো। বাংলাদেশ ভারত সম্পর্ক গত 15.5 বছর হাসিনার সরকারের জন্য একভাবে প্রবাহিত হয়েছে, এবং আমি এর আগেও বলেছি যে হাসিনা সরকারের সময় বাংলাদেশ ভারতের সম্পর্ক ছিল না, হাসিনা আর ভারতের সম্পর্ক ছিল। তো ভারত বাংলাদেশ দেশের সাথে এবং জনগণের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছিল। এই কারণেই হাসিনার আপনার পতনের পর ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের একটা টানাপোড়ান চলে আসে। শুরুর দিকে যেটাই বা হোক, বাট হাসিনা ভারতে আশ্রয় নেবার পর থেকে এই সম্পর্কটা ক্রমাগত নেতিবাচক হতে থাকে। ভারতের সরকারের পক্ষ থেকে সরকারের অনেক নেতাদের বা এবং মন্ত্রিসভার মেম্বারদের থেকে আমরা অনেক নেতিবাচক আলোচনা শুনেছি বাংলাদেশ সম্বন্ধে। ভারতের মিডিয়া, স্পেশালি এক সাইডের মিডিয়া ভারতের খুবই বাজেভাবে নোংরা প্রপাগান্ডা, মিথ্যাচার করে চলছে 4 মাস হয়ে গেল বাংলাদেশ সম্বন্ধে এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে। তো এই ঘটনাক্রমে মানে এই যে নেগেটিভিটি যেটা চলছে, এই ঘটনাক্রমে যেই জায়গাটায় আমরা এখন এসেছি যে ভারতের জনগণের কাছে হয়তো এই মেসেজটা যাচ্ছে যে বাংলাদেশ একটা আপনার সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে এবং আপনার এক্সট্রিম ইসলাম বা মানে এই যে ধর্মীয় এক্সট্রিমিজমের একটা জায়গায় চলে এসেছে, যেখানে মাইনরিটি রিলিজন মানে হিন্দু এবং সবার উপরে খুব বাজেভাবে আক্রমণ হচ্ছে, যেখানে বাস্তবতা পুরোটাই ভিন্ন। বাস্তবতা হলো যে মাইনরিটি কোনো গ্রুপের উপরে কোনো ধরনের আক্রমণ হচ্ছে না, কোনো ধরনের আঘাত হানা হচ্ছে না, এটা নিয়ে মিথ্যাচার হচ্ছে। রাদার যেটা হয়েছে যে একটা বাংলাদেশের আইনের আয়তায় চিন্ময় নামে একজন ব্যক্তি, তার সম্পৃক্ততা কোন অর্গানাইজেশনের সাথে ছিল বা কোন মন্দিরের সাথে ছিল সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। সে একজন ব্যক্তি, চিন্ময় একজন ব্যক্তি, বাংলাদেশের প্রচলিত আইন ভাঙবার জন্য তাকে আইনের আওতায় আনা হয়। তাকে আইনের আওতায় কেন আনা হবে এইটা নিয়ে চিটাগংয়ের কোর্টে বড় ধরনের দাঙ্গার একটা সিচুয়েশন তৈরি হয়, যেখানে একজন পাবলিক প্রসিকিউটর মানে সরকারি উকিলকে পিটিয়ে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। এইটা কিন্তু আসলে সাম্প্রদায়িক একটা অ্যাকশন, কিন্তু এইটার বিরুদ্ধেও আমাদের দেশের জনগণ কোনো সাম্প্রদায়িক কোনো ধরনের অ্যাক্টিভিটিতে যায়নি। মানে পরের দিন যখন লক্ষ লক্ষ জনতা এই যে সাইফুল বোধহয় ওনার নাম ছিল পাবলিক প্রসিকিউটর, যিনাকে যার প্রাণহানি হয়েছে, তার আপনার দোয়ার জন্য যখন লক্ষ জনতা সমাগম হলো, সেখানেও কিন্তু সাম্প্রদায়িকতা হতে পারত, কিন্তু কোনো ধরনের কিচ্ছু হয়নি, কোনো মাইনরিটির আক্রমণ বা কিচ্ছু হয়নি। এটা আমরা বড়াই করে তার মানে বলতে পারি যে বাংলাদেশ এখনো কোনোভাবেই কোনো আকারে সাম্প্রদায়িক দেশে পরিণত হয়নি। কিন্তু এটা নিয়ে যে অপপ্রচার ভারতে হচ্ছে, এবং গতদিনও ভারতের ওয়েস্ট বেঙ্গলের আপনার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেও যে নোংরা নোংরা কথা বলেছে এবং এই পর্যন্ত বলেছে যে বাংলাদেশে আপনার জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করা হোক। ভায়োলেন্সটা হচ্ছে কোথায় ভাই? মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে কোথায়? বাংলাদেশের কনসুলেটের উপর আক্রমণ হয়েছে কোথায়? বাংলাদেশের মাটিতে। যেখানেই আক্রমণগুলো হচ্ছে সেই জায়গায় তো আসলে আপনার ইউএন প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা দরকার। এবং এই মমতা ব্যানার্জি থেকে শুরু করে এই যে এরা কংগ্রেস, আজকে মানে ভারতের যতগুলো দল আছে, এই তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে, কংগ্রেস সেন্টারে, আপনার বিজেপি তো আছেই মুসলমান বিরোধী, এরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। আমি বুঝতে পারছি না কেন। কারণ বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, যেটা হাসিনা চায়, হাসিনার দোসররা চায়, এটা তো ভারতের জন্য কোনোভাবেই লাভবান হতে পারে না। বাংলাদেশ ভারতের মানে বড়ভাবে বর্ডার শেয়ার করে। মানে ভারত বলতেই পারে যে সেভেন সিস্টার্স নিয়ে তারা চিন্তিত না, শক্ত তাদের অঞ্চল, তারা ওই চিকেন নেক নিয়ে চিন্তিত না, বিশ্বের সবচেয়ে বড় কয়েকটা আর্মি সমাগম যেখানে আছে তার মধ্যে চিকেন নেকে ভারতের আছে, সো এখানে কেউ আক্রমণ করতে পারবে না। যত গল্পই করেন,
এত বড় বর্ডার আমরা শেয়ার করি, এইখানে আমাদের এখানে যদি অরাজকতা হয় আপনারা শান্তিতে থাকতে পারবেন? $16 বিলিয়ন আপনারা ট্রেড করেন বাংলাদেশের সাথে প্রত্যেক বছর, আপনারা কামাই করেন, আমরা টাকাটা দেই, আপনারা কামাই করেন $16 বিলিয়ন প্রত্যেক বছর। বাংলাদেশে যদি অরাজকতা সৃষ্টি হয় আপনারা এই টাকাটা পাবেন? আমি আপনার কাছ থেকে কেনার মতো জায়গায় থাকবো? লস কার? সো এত বড় দাগে এত বড় বড় ইস্যু থাকতেও ভারতীয় সরকার কেন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে? কেন বাংলাদেশ হাইকমিশনকে প্রোটেক্ট করবার জন্য সঠিক অ্যারেঞ্জমেন্ট হয়নি? কেন এমন জায়গায় যেতে হয়েছে যেখানে আসলে মানে বাংলাদেশ হাইকমিশন ফুললি অ্যাটাক হয়েছে, সেখানকার স্টাফরা আহত হয়েছে, এই সব কিছু হয়েছে, এটা কিভাবে হলো? এবং তারপর মানে সবকিছু তাদের জমিনে হচ্ছে এবং তারপর তারা আওয়াজ তুলছে যে তারা বর্ডারে, বাংলাদেশ ভারত বর্ডারে তারা সেনা সমাগম করবে যেন বাংলাদেশে কিছু হলে তারা তৈরি থাকতে পারে। আরে আজব কথা। মানে আপনারা কি মানে জোর করে ঠেলা দিয়ে দুই দেশের সম্পর্ক নষ্ট করতে চান? আমি অন্য কোনো শব্দ ব্যবহার করতে চাই না, আমি জানি অনেকে বলতে পারে অনেক ধরনের শব্দ, বাট আমি সেটা, কিন্তু দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য যা যা কিছু প্রয়োজন আমরা তো এখন দেখছি যে ভারতীয় সরকার, ওয়েস্ট বেঙ্গলের সরকার, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সবাই উঠে পড়ে একসাথে লেগেছে। কিন্তু তাদের কি এতটুকু তারা অনুধাবন করতে পারছেন না যে এই সম্পর্ক নষ্ট হলে শুধু বাংলাদেশের ক্ষতি না, ভারতেরও ইকুয়ালি ক্ষতি? সো এইখানে আমরা কি করতে পারি এই নিয়ে অবভিয়াসলি আমাদের এই যে ভারতে যেমন একটা ঐক্য সৃষ্টি হয়েছে না, যে তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই এখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, বাংলাদেশে আমার কাছে মনে হয় এরকম শক্ত একটা ঐক্য দরকার। বিএনপি বলেন, এনডিএম বলেন, জামাত বলেন, যত দল আছে দল মত নির্বিশেষে আবার একটা শক্ত ঐক্য দরকার, যে পুরো বিশ্বের কাছে দেখাতে হবে বাংলাদেশ আসলে কি, এবং ভারতকেও দেখাতে হবে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা কিছু আসে যায় না। আমরা বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ, এবং বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি দাঁড়াতে চায় তাহলে কোনো কোয়ার্টার থেকে সে সাপোর্ট পাবে না, পুরো বাংলাদেশ তাকে বিতাড়িত করবে।